বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটা? আসলেই কি ইরাক নাকি আলজেরিয়া? আর পাকিস্তান যে বাংলাদেশকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল, সেখানে আলজেরিয়ার যে মহান ভূমিকা ছিল সেটাই বা কি? আর বাংলাদেশের সাথে আর্জেন্টিনার সম্পর্কের হালচালটা আসলেই কেমন আমরা জানার চেষ্টা করব। 1971 সালে আমরা যখন স্বাধীনতা লাভ করি, এই স্বাধীনতার পরে পাকিস্তানের পরিকল্পনা ছিল বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গন থেকে একদম বিচ্ছিন্ন করে এক ঘরে করে রাখা। এ কারণে 1972 সালে আমরা যখন প্রথম একটা আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথের সদস্যপদ লাভ করি, সাথে সাথেই কিন্তু পাকিস্তান কমনওয়েলথ থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নেয়। এই প্রচেষ্টা কিন্তু বেশ কিছুটা সময় অব্যাহত ছিল। এই সময়টাতে আমাদের একটা আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের মাধ্যমে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমরা প্রথম যে সম্মেলনে যোগ দিই সেটা হলো 1973 সালে ন্যাম সম্মেলনে। এবং মজার ব্যাপার হচ্ছে, সেই ন্যাম সম্মেলনটা ছিল আমাদের খুবই প্রিয় বন্ধু এবং মহান রাষ্ট্র আলজেরিয়াতে। এই আলজেরিয়া সম্মেলনে যোগদানের ফলে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনের সাথে সম্পৃক্ততা বাড়তে থাকে, যেটা একটা অন্যতম কূটনৈতিক সফলতা হিসেবে বিবেচিত হয়। তাহলে আলজেরিয়ার অবদানকে কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। আরও মজার ব্যাপার হচ্ছে, 1974 সালে ওআইসি সম্মেলন হওয়ার কথা ছিল লাহোরে ওআইসি সম্মেলনে বাংলাদেশ যাতে যোগ দেয়, এ কারণে মুসলিম দেশগুলোর একটা চাপ ছিল। কিন্তু বাংলাদেশ স্পষ্টভাবে বলে দিয়েছিল আমরা ওআইসি সম্মেলনে যোগ দিতে পারি 3টা শর্তে। 1 নম্বর শর্ত হচ্ছে, পাকিস্তানে আমরা যখন সম্মেলনে যোগ দিব সেখানে আমাদের জাতীয় সঙ্গীত বাজাতে হবে, আমাদের জাতীয় পতাকা উড়াতে হবে, এবং 3 নম্বর শর্ত হলো যে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে মেনে নিতে হবে, পাকিস্তানকে স্বীকৃতি দিতে হবে। এই যে 3টা শর্ত যখন প্রয়োগ করা হলো, তখন এই মুসলিম বিশ্বের চাপটা ছিল পাকিস্তানের ওপরে, যাতে পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেয়। এখন এই চাপ প্রদানের ক্ষেত্রে সবচেয়ে যিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন, তিনি আলজেরিয়ার মহান প্রেসিডেন্ট হুয়ারি বুমেদিন নিজের পার্সোনাল বিমানে 7 জন প্রতিনিধিকে পাঠিয়েছিলেন বাংলাদেশকে শুধু রাজি করানোর ব্যাপারে, যাতে ওআইসি সম্মেলনে যোগ দেওয়া হয়। তার এই যে ঘটনা, সেটা আন্তর্জাতিক মহলে বেশ আলোচিত হয়েছিল এবং পাকিস্তানের উপর একটা ইমেন্স প্রেশার তৈরি হয়, যার ফলশ্রুতিতে 1974 সালের 22 ফেব্রুয়ারি বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পাকিস্তান স্বীকৃতি দিয়ে দেয়। এবং তার পরিপ্রেক্ষিতে 23 ফেব্রুয়ারি আমরা লাহোরে যে ওআইসি সম্মেলনে যোগদান করি, এবং সাথে সাথে মুসলিম বিশ্বের মধ্যে আমাদের গ্রহণযোগ্যতা এবং সম্পৃক্ততা বাড়তে থাকে। তাহলে এই জায়গাটাতে আলজেরিয়ার ভূমিকাটা খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই গভীর। মজার ব্যাপার হচ্ছে, 1974 সালে 22 ফেব্রুয়ারি পাকিস্তান যখন আমাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছে, একই দিনে ইরানও আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, ওই একই দিনে তুর্কিও আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। তাহলে এই যে পুরো বিষয়টা খুবই 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 ইনফ্লুয়েন্সিয়াল এবং তাৎপর্যপূর্ণ কিন্তু ছিল বাংলাদেশের জন্য। আর মজার ব্যাপার হচ্ছে, আমরা সারা জীবন মুখস্থ করে আসছি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হলো ইরাক। এখন এই জায়গাটাতে একটা বিতর্ক আছে। অনেকেই বলে থাকেন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হলো আলজেরিয়া। এটার ব্যাপারে আপনারা ঢাকাতে অবস্থিত যে আলজেরিয়ার এম্বাসি, ঢাকায় অবস্থিত আলজেরিয়ার যে এম্বাসি, তাদের অফিসিয়াল অবস্থান দেখতে পারেন। এমনকি আলজেরিয়ার অ্যাম্বাসেডর রাবাল আরবি একটা সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকারেও কিন্তু তিনি প্রথমেই উল্লেখ করেছেন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হলো আলজেরিয়া। আমরা জানি ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল 1972 সালের 8 জুলাই। মজার ব্যাপার হচ্ছে, আলজেরিয়াকে নিয়ে যে বিষয়টাতে মতামত আছে সেটা অনুযায়ী আলজেরিয়া বাংলাদেশকে 1971 সালেই স্বীকৃতি দিয়েছিল, এবং এটাই কিন্তু আলজেরিয়ার যে ঢাকা এম্বাসি সেখান থেকে প্রকাশ করা হয়। তার মানে এই বিষয়টাও যদি আমরা আমলে নিই, তাহলে জন্মলগ্ন থেকেই আলজেরিয়ার সাথে কিন্তু আমাদের একটা মহান বন্ধুত্বের অকৃত্রিম একটা ভালোবাসার সম্পর্ক, সেটা কিন্তু কোনো বাংলাদেশির কখনো ভুলে যাওয়া উচিত না। হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করা উচিত। অপরপক্ষে আমরা যদি একটু আর্জেন্টিনার বিষয়টা খেয়াল করি, 1971 সালে মুক্তিযুদ্ধ যখন শেষের পথে, আমরা চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যাচ্ছি, ঠিক সেই মোমেন্টে আপনারা জানেন ডিসেম্বর মাসে আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য 3 বার জাতিসংঘে ভিটো প্রস্তাব, যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এটা আপনারা জানেন না, এই 3 বার প্রস্তাবের মধ্যে একবার প্রস্তাব দিয়েছিল 8টা দেশ। সেই 8টা দেশের মধ্যে একটা অন্যতম দেশ হলো আর্জেন্টিনা। তাহলে আর্জেন্টিনা ওই সময় বাংলাদেশের বিপক্ষে এবং পাকিস্তানের পক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে আমাদের বিজয়ের স্বপ্নকে ভুলণ্ঠিত করতে চেয়েছিল।
সোভিয়েত ইউনিয়নের ভিটো দেওয়ার ফলে তাদের সেই যে দুঃস্বপ্ন, তাদের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু পূরণ হয়নি, কিন্তু তাদের প্রচেষ্টা ছিল যাতে আমাদের বিজয় অর্জিত না হয়। এ কারণে বিষয়টা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। সাথে সাথে এই যে গাজায় নৃশংসতা চলতেছে, গাজা ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধের সময় যে কয়েকটা দেশ ইসরায়েলের সাথে গভীরভাবে পাশে ছিল, অকুণ্ঠ সমর্থন জানিয়ে এসেছে, তার মধ্যে একটা অন্যতম দেশ হচ্ছে আমাদের অনেকেরই প্রিয় আর্জেন্টিনা। এবং মজার ব্যাপার হচ্ছে, জাতিসংঘের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির ব্যাপারে প্যালেস্টাইনের পক্ষে এবং বিপক্ষে একটা ভোটাভুটি হয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদে, যে প্যালেস্টাইনকে পূর্ণ সদস্যপদ দেওয়া হবে কি হবে না। সকলেই অকণ্ঠভাবে প্যালেস্টাইনের পক্ষে ভোট দিয়েছে এবং বিপুল ভোটে প্রস্তাবটা জয়ী হয়েছে। মাত্র 9টা দেশ প্যালেস্টাইনের বিপক্ষে ভোট দিয়েছে। এই 9টা দেশের মধ্যে একটা অন্যতম দেশ, একটা প্রধান দেশ হলো আর্জেন্টিনা। তাহলে এই বিষয়গুলো কিন্তু ভুলে গেলে চলবে না। আবার আর্জেন্টিনার যে প্রেসিডেন্ট আছেন হ্যাভিয়ের মিলেই, আপনারা খুব ভালো করেই জানেন হ্যাভিয়ের মিলেই হচ্ছেন বিশ্বে নেতানিয়াহুর যে অল্প কয়েকটা ফ্রেন্ড আছে, খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড আছে, তাদের মধ্যে কিন্তু একজন। তাহলে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করেই কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। তারপরে ডিসিশন আপনার, যেহেতু চিন্তা বিবেকের স্বাধীনতা সংবিধানে দিয়ে দিয়েছে, তাহলে সংবিধান অনুযায়ী আপনি চাইলেই যে কোনো দেশকে সমর্থন করতে পারেন। কিসের শব্দ শোনা হচ্ছে? এ হোসেন ভিডিও কর, আর্জেন্টাইন ফ্যান আসতে পারে, ভিডিও কর। ভাই তুই থাক, আমি গেলাম।